হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। আশা করি আমার ক্লাস 12-এর সকল স্টুডেন্টরা সবাই খুব ভালো আছো। তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো যে তোমাদের থার্ড সেমিস্টারের নিউট্রিশন সাবজেক্টের পরীক্ষার জন্য তোমাদের ইউনিট ওয়ানের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব পদার্থবিদ্যার ভূমিকা, তার 1.1 থেকে 1.3 পর্যন্ত সম্পূর্ণর ওপর কিন্তু আমি একটা টেক্সচুয়াল ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, যেখানেতে কিন্তু প্রত্যেক কটা পার্ট বইয়ের ভেতর থেকে কী কী পড়তে হবে এবং কী কী পড়তে হবে না চেক পয়েন্ট সহ প্রত্যেক কটা প্রশ্ন আমি সলভ করেছিলাম। এবং এই ভিডিওতে আমি সামারি, ইম্পর্টেন্ট টার্মস থেকে শুরু করে টেক্সচুয়াল অনুশীলনী যা যা কোশ্চেন রয়েছে প্রত্যেক কটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোনটা কতটা ইম্পর্টেন্ট নয়, কোনটা দেখলে হবে বা কোনগুলো দেখতে অবশ্যই হবে, কোনগুলো ভেরি ভেরি স্টার মার্কস দিতে হবে, ওই সমস্ত বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টেই লক্ষ্য করো, সামারিতে সবার প্রথমে যেটা দেখে রাখতে হবে সেটা হলো উৎসেচক হলো প্রোটিনধর্মী জৈব অনুঘটক। এখানে একটা জিনিস যেটা দেখে রাখতে হবে, লক এবং কি মতবাদ, আর একটা হচ্ছে ইন্ডিউস ফিড মতবাদ। এই দুটি মতবাদ কে এবং কবে কিন্তু এটা হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন, এই নামগুলো দেখে রাখবে। এমএল ফিশার এবং বিজ্ঞানী কোসল্যান্ডের নাম কিন্তু এই দুটো মতবাদের জন্য কিন্তু খুবই বিখ্যাত, এবং এই দুটো মতবাদ কিন্তু কিভাবে কাজ করছে সেটাও কিন্তু দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো, এখানেতে যে পয়েন্টগুলো দাগ দেওয়া আছে এগুলো একবার সবাই দাগ দিয়ে নিও। যে অ্যাপোপ্লাস্ট পদ্ধতিতে মূলের অজীবজ কোষ প্রাচীর ও আন্তঃকোষীয় স্থান মারফত পরিবাহিত হয়, কখনই কোষ পর্দা ও প্রোটোপ্লাজমকে অতিক্রম করে না। এবং সিমপ্লাস্ট পদ্ধতিতে কিন্তু মূলত কোষের সজীব উপাদান সাইটোপ্লাজমের মাধ্যমে জলের পরিবহন ঘটায়, যেখানে কিন্তু জল কোষ গহ্বরে প্রবেশ করতে পারে না। এবং লাস্ট পোর্শন দেখে রাখবে যে উদ্ভিদ দেহে জলের পরিবহন সম্পর্কে কী কী সূত্র এবং মতবাদ কিন্তু বিখ্যাত, যেমন মূলজ চাপ মতবাদ, কৌশিকত্ব মতবাদ এবং কোহেশন মতবাদ। এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট টার্মসের মধ্যে প্রত্যেকটা জিনিসও দেখে রাখলেও, বিশেষ করে যে পোর্শনগুলো দেখে রাখার সেগুলো দেখো আমি এখানে রাইট মার্কস দিয়ে রেখে দিয়েছি, এগুলো সবাই কিন্তু দাগ দিয়ে নাও এবং পড়া করবে। তো প্রথমেই দেখো যে জিনিসটা দেখে রাখতে সেটা হচ্ছে রাইবোজাইমটা কী জেনে রাখো, যে কিছু আরএনএ বিশেষ ক্ষেত্রে উৎসেচকের মতো কাজ করে থাকে, তাকে রাইবোজাইম বলা হয়। নেক্সট দেখে রাখবে উৎসেচকের কিউটেন মান, অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের বিক্রিয়ার হার প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তারপর নেক্সট দেখো পারমিয়াবিলিটি অফ মেমব্রেন কাকে বলে না, যে বিশেষ ধর্মের জন্য পর্দা বিভিন্ন পদার্থের চলনে সহায়তা করে কিংবা বাধা দেয় তাকে বলা হয়ে থাকে পারমিয়াবিলিটি অফ মেমব্রেন। এবং এই অংশে দেখো চাপ বিভবটা কি, মুক্ত সিস্টেমে রাখা বিশুদ্ধ জলের ধনাত্মক হাইড্রোস্ট্যাটিক চাপ বা রসস্ফীতি চাপ যেখানে হলো 0। পতরন্ধ্র কি, পাতার এপিডার্মাল স্তরে অবস্থিত ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট প্রত্যেক স্টোমার 2টি করে রক্ষীকোষ থাকে যার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে দেখে রাখতে হবে পতরন্ধ্র কিন্তু কোন স্তরে অবস্থান করে, এপিডার্মাল স্তরে, এবং তার ভেতরে কিন্তু কোন খাদ্য তৈরি করা কোন গুরুত্বপূর্ণ উপাদান থাকে, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা নেক্সট দেখে রাখো সুবেরিন কি, এটা হলো এক ধরনের মোম জাতীয় বস্তু। সিমপ্লাস্ট পাথওয়েটা কি একটু ইম্পর্টেন্ট আছে, দাগ দিয়ে নেবে। প্লাজমোডেসমাটার সাইটোপ্লাজমীয় সংযোগের মাধ্যমে জল এক কোষ থেকে অপর কোষে পরিবাহিত হয়। এই যে পাথওয়ে, এই যে পথ, এই যে সিস্টেমটা, তাকে বলা হয়ে থাকে সিমপ্লাস্ট পাথওয়ে। একটা দেখো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পাথওয়ে, সেটা হচ্ছে কোষ পর্দার মাধ্যমে যখন জলের পরিবহন হচ্ছে। আর লাস্ট হচ্ছে দেখো ট্রান্সপিরেশন, বায়ুমণ্ডলে উদ্ভিদদেহ থেকে জলের বাষ্প আকারে যে নির্গমন হচ্ছে সেটাকে কিন্তু ট্রান্সপিরেশন বলা হয়ে থাকে। এই ট্রান্সপিরেশনকে কিন্তু বাংলায় বাষ্পমোচনও বলা হয়ে থাকে। তো এগুলো কিন্তু দাগ দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু অনুশীলনীতে চলে এসেছি, এবং অনুশীলনীতে কিন্তু আমরা এখানেতে 7টা বই ব্যবহার করছি। তো 7টা বইয়ের অনুশীলনী আমাকে সলভ করে দিয়েছি, কোনো চিন্তা নেই তোমার জন্য। 7টা বই ছাড়াও কিন্তু এরপরে আমি ছায়া, প্রান্তিক এই সমস্ত বইয়ের টপিকস এবং লেসন ওয়াইজ সলিউশন নিয়েও কিন্তু চলে আসবো, কোনো চিন্তা করো না। পরপর সমস্ত কথা নোটস তোমরা পেয়ে যাবে, শুধু ফলো করতে থাকো এবং খাতায় নোট ডাউন করতে থাকো। তো লক্ষ্য করো, উৎসেচকের প্রতিটা প্রশ্ন অনুসারে কিন্তু আমি এখান থেকে কোশ্চেনগুলো সলভ করে দেবো। যেমন দেখো নিচের কোনটি উৎসেচকের ধর্ম নেয়, ভঙ্গুরতা। কোন অণুতে শক্তি সঞ্চিত থাকে, এটিপি অণু। উৎসেচকের সক্রিয়তার জন্য অতি প্রয়োজনীয় জৈব বস্তু হলো অ্যাপোএনজাইম। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উৎসেচক হলো প্রধানত প্রোটিনধর্মী। যেগুলো স্টার মার্কস দাগ দেওয়া আছে এগুলো কিন্তু অতি অবশ্যই সবাই দাগ দিয়ে নেবে।
নেক্সট লক্ষ্য করো, নাইট্রোজিনাস উৎসেচক সবচেয়ে সংবেদনশীল যার উপস্থিতি সেটি হলো অক্সিজেন। উৎসেচকে কেমিক্যাল টিথ কোনটি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, ডাবল স্টার মার্ক দিয়ে রেখে দেবে, সেটা যে বি এবং সি অর্থাৎ কোয়েনজাইম এবং কোএফ্যাক্টরকে বলা হয়ে থাকে। নিচের যে পিএইচ মাত্রায় ট্যালিন উৎসেচক ভালো ক্রিয়া করে থাকে সেটা হলো 7.0। এফএডি সহ উৎসেচক রূপে কাজ করে থাকে রাইবোফ্লাভিন। কাঁচা ডিমের সাদা অংশে উপস্থিত অ্যান্টি এনজাইমটি হলো অ্যাভিডিন, স্টার মার্কস দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, ইন্ডিউস ফিড মতবাদে প্রবর্তক করেন বিজ্ঞানী কোসল্যান্ড। যে উৎসেচকটিকে গতিশীলতা অনুসরণ করে না সেটি হলো অ্যালোস্ট্যাটিক উৎসেচক। ক্ষুদ্রতম উৎসেচক বলা হয় কাকে? এখানে অক্সিডেজকে বলা হয়ে থাকে। লক্ষ্য করবে আমি তোমাদের খাতায় কিন্তু একটা নোট লিখিয়েছিলাম, আশা করি যদি তোমাদের মনে থাকে আমি লিখেছিলাম যে সবথেকে বৃহত্তম যে উৎসেচক সেটা হলো ক্যাটালিস্ট, যেটা যকৃতে কাজ করে, এবং সবথেকে ক্ষুদ্রতম যে উৎসেচক সেটা হচ্ছে রাইসোজাইম, যেটা লালা রস ও চোখের জলে থাকে। ঠিক আছে, তো এখানে ক্ষুদ্রতম উৎসেচক কিন্তু লাইসোজাইমকে বলা আছে, কিন্তু দেখো এখানে ক্ষুদ্রতম উৎসেচকের নাম কিন্তু সবথেকে বেশি পরিমাণে ক্ষুদ্রতম হচ্ছে লাইসোজাইম। এবং যদি এই চারটে অপশন বলা হয়, চারটের মধ্যে রুবিস্কো এবং ক্যাটালিস্ট কিন্তু অলওয়েজ বৃহত্তম উৎসেচক। কখনোই রুবিস্কো এবং ক্যাটালিস্টকে কিন্তু ক্ষুদ্রতমের মধ্যে অন্তর্গত করা যাবে না। এবং পার অক্সিডেজ এবং অক্সিডেজের মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে কিন্তু অক্সিডেজ কিন্তু বেশি ক্ষুদ্রতম উৎসেচক, তাই চারটের নাম হলে অক্সিডেজ করবে। আর যদি কখনো কোথাও দেয় সবথেকে ক্ষুদ্রতম উৎসেচকের নাম, তখন কিন্তু অতি অবশ্যই লাইসোজাইম কিন্তু লিখবে। আচ্ছা, মেনশন করে রাখি যারা কিন্তু এই নোটটা দেখে রাখোনি তারা কিন্তু ভিডিও ছাড়া আছে, চটপট গিয়ে কিন্তু ভিউ করে নেবে। নেক্সট লক্ষ্য করো, উৎসেচকের ক্রিয়াকালে বিক্রিয়কের যে ট্রানজিশন দশা যে সৃষ্টি হয় সেটি হলো পরিবর্তনশীল ও অস্থিতিশীল। মাইকেলিস মেন্টেন সমীকরণটি হলো অপশন বি, V0 = Vmax S by Km + S। কোসল্যান্ডের মতে উৎসেচকের সক্রিয় স্থানে যে অংশগুলি থাকে তা হলো বাট্রেসিং গ্রুপ এবং ক্যাটালিটিক গ্রুপ। নিচের বিক্রিতে কোন শ্রেণীর উৎসেচক কার্যকরী হয়ে থাকে? এখানে অ্যান্সার হবে লাইয়েজ। নেক্সট লক্ষ্য করো, নিচের কোন উক্তিটি ভুল? সব প্রোটিনই হলো উৎসেচক। উৎসেচকের টার্নওভার সংখ্যা কী দ্বারা সূচিত হয়? অ্যান্সার হবে দেখো কে ক্যাল, অর্থাৎ হচ্ছে যে কিলো ক্যালোরি। কোনো উৎসেচকের Km বিক্রিয়কের যে ঘনত্ব মানে ক্রিয়া করে সেটি হলো হাফ Vmax। উৎসেচকের কিউটের মানের অর্থ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ক্রিয়ার হার বাড়ে 2 থেকে 3 গুণ। ট্রিপসিনোজেনের সক্রিয়তার জন্য দায়ী হলো কাইমোট্রিপসিন। পাকস্থলীতে pH 1.5 থাকা অবস্থায় কোন উৎসেচকটি প্রোটিন পরিপাক করে? এটা হবে পেপসিন। এর মধ্যে কোন মানুষের ওষুধে অবস্থিত ব্যাকটেরিসাইডাল উৎসেচক? সেটা হবে লাইসোজাইম। কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক নয়? টায়ালিন। কোনটি লাইপেজ উৎসেচকের সবচেয়ে স্নেহ পদার্থ? উৎসেচকের অ্যালোস্টেরিক প্রতিরোধক কার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে? অ্যান্সার কিন্তু হবে এখানেতে হচ্ছে নন ক্যাটালাইটিক স্থানে। এনজাইমস আর প্রোটিনস বক্তব্যটি যে বিজ্ঞানী তৈরি করেন সেটি হলো জেবি স্যামিনার। উৎসেচকের প্রোটিন অংশ অপ্রোটিন অংশকে যুগ্মভাবে ড্যাশ বলে হলো এনজাইম, স্টার মার্কস দিয়ে নেবে। এনজাইম কি? প্রোটিন। এনজাইমের কার্যকারিতাকে কোনটি প্রভাবিত করে? উপরের সবকটি। এনজাইমের সক্রিয় স্থান বলতে কি বোঝায়? যে স্থানে এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। এনজাইমের কার্যকারিতা বাড়ানোর জন্য সহায়ক পদার্থ কোনটি? কোএনজাইম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি উৎসেচককে কয়টি শ্রেণীতে ভাগ করেছে? 6টি। কোনটি উৎসেচক জাইমোজেনের উদাহরণ নয়? এন্টেরোকাইনেস। কোন উৎসেচকটি সাবস্ট্রেটের আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস ঘটায় না? ফিউমারেজ। নেক্সট লক্ষ্য করো, উৎসেচকের তালাচাবি মতবাদটিকে প্রবর্তন করেন এবেল ফিশার। বেশিরভাগ উৎসেচক প্রোটিনধর্মী হলেও কয়েকটি আরএনএ-ধর্মী হয়ে থাকে। নিচের কোনটি আরএনএ প্রকৃতির? রাইবোজাইম। সবথেকে বড় উৎসেচকের নাম হলো ক্যাটালিজ। উৎসেচকের ঘনত্বের সঙ্গে বিক্রিয়ার গতির কি সম্পর্ক? সমানুপাতিক। নিচের কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক? রেনিন। কে প্রথম ইস্ট কোষ থেকে উৎসেচক পৃথক করেন? ব্রুকনার। ইম্পর্টেন্ট আছে, স্টার মার্কস দিয়ে নেবে। নিম্নের কোনটি অ্যান্টি এনজাইম রূপে কাজ করে? ইনহিবিটর। ইন্ডিউস ফিড মতবাদের প্রবক্তা কে? বিজ্ঞানী কোসল্যান্ড। কে প্রথম জৈব অনুঘটককে এনজাইম বা উৎসেচক রূপে অভিহিত করেন? বিজ্ঞানী কুহেন। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধিকে উৎসেচকের ক্ষেত্রে কি বলা হয়? কিউটেন। উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম। নিচের কোনটি বিষ সদৃশ? সক্রিয় পরিবহন। নিচের কোনটি ব্যাপনের মাত্রা বৃদ্ধি করতে পারে না? পদার্থের আকৃতি বৃদ্ধি। ঘনত্বের অতিমাত্রার বিরুদ্ধে পদার্থের সঞ্চালন ঘটে কিসের মাধ্যমে? সক্রিয় পরিবহন। নিচে কার মাধ্যমে কোষের অভিস্রবণীয় চাপ নির্ণয় করা হয়? প্লাজমোলাইসিস। অভিস্রবণের ক্ষেত্রে নিচের সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? ডিপিডি = ওপি - ডিপি। অর্ধবৃত্ত পর্দার পৃথক দুটি দ্রবণের দ্রাবক অণু বা ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়াকে বলা হয় অভিস্রবণ। শর্করা জাতীয় খাদ্যের বীজ শোষণ ঘটেন প্রধানত ক্ষুদ্রান্তের জেজু নামে। মাথায় রাখবে এই হচ্ছে কি ডিউড্রিয়ানাম
জেজুনাম আর ইলিয়াম এই তিনটেই কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্তের একটা অংশ এবং বৃহদন্তটি এটি অন্য একটা অর্গ্যান এবং ক্ষুদ্রান্তের যে অর্গ্যান থেকে খাদ্যের বিষ শোষণ ঘটে থাকে সেই অংশের নাম হচ্ছে জেজুনাম। ঠিক আছে, তো তার জন্য এটা কিন্তু স্টার মার্কস, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্ষুদ্রান্তের ভিলাইয়ে ল্যাকচুয়ালে কোন পদার্থের বিশোষণ ঘটে? ফ্যাটি অ্যাসিড। অভিস্রবণ প্রক্রিয়া ঘটে কেবলমাত্র তরল থেকে তরলে। এফএমএনও এফএডি কো এনজাইম যে ভিটামিন থেকে প্রাপ্ত তা হলো ভিটামিন বি2। ঝিল্লি পর্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রক্রিয়ার ক্ষেত্রে অভিস্রবণ? সক্রিয় পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদানটি হলো এটিপি। স্টার মার্কস দেওয়া আছে। সিম্পোর্ট পরিবহনে আয়ন কোন অভিমুখে বাহিত হয়? একদিকে। লোহিতক্ত কণিকাকে লৌহ সরক দ্রবণে রাখলে কি ঘটবে? লোহিতক্ত কণিকা ফুলে উঠবে। ড্যাশ উৎসেচক জল ছাড়ে যৌগকে বিয়োজিত করে, সেটা কোনটা? অ্যান্সার হবে এখানে লক্ষ্য করো লাইয়েজ। IUPAC 1961 অনুযায়ী উৎসেচককে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। হলো এনজাইমের দুটি অংশ হলো অ্যাপোএনজাইম ও কোফ্যাক্টর। অ্যাপোএনজাইম হলো উৎসেচকের প্রোটিন অংশ। ডিহাইড্রোজেনেজ উৎসেচক ইলেকট্রন ও প্রোটন উভয় পরিবহনে সহায়তা করে থাকে। লাইপেজের সাবস্ট্রেট হলো স্নেহ পদার্থ। NAD+ একটি হাইড্রোজেনবাহী কোএনজাইম। কোবালামাইন উৎসেচকটি হলো ভিটামিন বি12 দ্বারা গঠিত। লাইয়েজ প্রোটিনের উৎসেচক হলো ফিউমারেজ। ট্রিপসিনের সাপেক্ষ অনুকূল pH হলো 8.6, যেটা স্টার মার্কস দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন এবং ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে দুটি পৃথক পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বযুক্ত স্থানে গমন করে থাকে। সক্রিয় পরিবহন অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাহত হয়। টায়ালিন হলো একটি শর্করা ভঙ্গরকারী উৎসেচক। বৃহদন্ত্রের স্যালাইন বস্তুর বিশোষণ ঘটে। মল্টেজ উৎসেচক ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। কোপোর্ট পরিবহনে বাহক প্রোটিনের মাধ্যমে দুই বা তার বেশি পদার্থের অণু একমুখীভাবে পরিবাহিত হয়। সক্রিয় পরিবহন পদ্ধতিতে বিপাকীয় শক্তির প্রয়োজন। গ্রিক ভাষায় এনজাইম শব্দটির এনোজাইম শব্দটির অর্থ হলো মধ্য ও ইস্ট। উৎসেচকের গতি বিনষ্ট হয় তাপমাত্রা ও pH-এর প্রভাবে। কোষ থেকে নির্গত সক্রিয় উৎসেচক জাইমেজ এবং নিষ্ক্রিয় উৎসেচককে জাইমোজেন বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার মার্কস দিয়ে রেখে দাও। সক্রিয় পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটিপি, স্টার মার্কস দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, ঝিল্লি পরিবহন প্রক্রিয়ায় দুটি প্রকারভেদ হলো সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহন। জল পরিবহনের জন্য ব্যবহৃত বিভিন্ন ঝিল্লি প্রোটিন ব্যবহারটি হলো অ্যাকোয়াপোরিন। সজীব কোষের কোষপর্দার মাধ্যমে কঠিন ও অকঠিন কোষের অভ্যন্তরে গ্রহণের পদ্ধতিকে এন্ডোমাইটোসিস ও এক্সোসাইটোসিস বলা হয়। সরল বিচরণ পরিবহন প্রক্রিয়ায় অণুগুলি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে পরিবাহিত হয়। বিশুদ্ধ জলে জলবিভবের মান হলো স্টার মার্কস দিয়ে নেবে 0, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। চ্যানেল প্রোটিন এবং বাহক প্রোটিনের মধ্যে পরিবহন চলা পদার্থের একদিক থেকে অন্যদিকে ঘনত্ব বরাবর হতে থাকে। এরপর লক্ষ্য করো, কলাম মেকিং মানে স্তম্ভ মেলাও যে দেওয়া আছে সেখান থেকে কোনগুলি ইম্পর্টেন্ট একবার বলেছি দাগ দিয়ে নাও। 29-এর দাগেটা স্টার মার্কস দেবে, যেটা কিন্তু অ্যান্সার হবে সি। নেক্সট লক্ষ্য করো, 30-এর দাগেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্টার মার্কস দিয়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অপশন হবে বি। এরপর দেখো 31-এর দাগেরটা হবে এ, 32-এরটা হবে সি, 33-এর দাগের কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার মার্কস দিয়ে নেবে, এটার কিন্তু অ্যান্সার হবে এখানে অপশন ডি। 34-এরটা হবে অপশন এ, 35-এটা দেখো অপশন বি, আর 36-এর দেখো অ্যাজারশন রিজন টাইপ মানে বিবৃতি এবং ব্যাখ্যা, মানে এই বিবৃতি অনুযায়ী, মানে এই যে বিবৃতি অর্থাৎ এই যে এ বলে লেখা আছে, এই বিবৃতি অনুযায়ী ব্যাখ্যাটা তোমার সঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি এটা সঠিক হয়ে থাকে, যে বিবৃতি অনুযায়ী ব্যাখ্যাটা সঠিক এবং সম্পর্কিত, তাহলে এইটা রাইট হবে। যদি দেখো দুটো বাক্য যেটা লেখা আছে স্টেটমেন্ট দুটোই ভুল, তাহলে এইটা হবে। যদি দেখো দুটোই সঠিক এবং দুটোই হচ্ছে গিয়ে দুটোই সঠিক কিন্তু একে অপরের প্রতি সম্পর্কিত নয়, মানে এই যে বিবৃতি যেটা দেওয়া আছে তার সঠিক কারণ ব্যাখ্যা এখানে করা নেই, তখন কিন্তু হবে অপশান সি। এবং যদি দেখা যায় যে বিবৃতি এ আর বিবৃতি আর যেটা লেখা আছে ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা মেনশন করছে এবং সঠিকভাবে সম্পর্কিত, তখন কিন্তু কী হবে, এ ও আর সম্পর্কিত। যেমন এই ক্ষেত্রে 36-এর ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? সি। 37-এর ক্ষেত্রে লক্ষ্য করো অপশন বি, 38 এটাও বি, 39 এটা স্টার মার্কস দিয়ে নেবে, অপশন হবে এ, 40 এটা এ, 41 এটা হচ্ছে বি। নেক্সট দেখো 42 এটা এ, 43 বি, 44 এটা স্টার মার্কস দিয়ে নেবে, অ্যান্সার হবে বি, 45 এটা হলো এ, 46 এটা হলো এ। নেক্সট লক্ষ্য করো 47, এটা কি ডায়াগ্রাম বেসড কোশ্চেন, মানে এরকম একটা ডায়াগ্রাম তোমাকে ছবি পরীক্ষার সময় রিপ্রেজেন্ট করা হবে এবং সেখানে তোমাকে সঠিক উত্তর বেছে নিয়ে বসাতে হবে। যেমন এখানে অ্যান্সার হবে কোনটা?
সি। অর্থাৎ এখানে এ বলতে কোনটাকে বোঝাচ্ছে, বি বলতে কী বোঝাচ্ছে, সি বলতে কোনটাকে বোঝাচ্ছে এবং ডি বলতে কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে সেটা। যেমন এখানে এ বলতে বোঝাচ্ছে, লক্ষ্য করো, সাবস্ট্রেট, ঠিক আছে, এবং সি বলতে কী বোঝাচ্ছে, উৎসেচক। লক্ষ্য করো, এই যে উৎসেচক, উৎসেচকের মধ্যে সাবস্ট্রেট যুক্ত হয়। ঠিক যে অঞ্চলে যুক্ত হয় সেটাকে আমরা কী বলি, সক্রিয় অঞ্চল বা সক্রিয় স্থান। তো সেই বিটাকে আমরা কী দিয়ে বোঝাচ্ছি, সক্রিয় স্থান। এবং ডি মানে যখন উৎসেচক আর সাবস্ট্রেট যুক্ত অবস্থায় থাকে তখন আমরা কি বলি, উৎসেচক সাবস্ট্রেট যৌগ। তার জন্য এটা হবে অ্যান্সার। বলতে পারলাম। এইভাবেও কিন্তু ডায়াগ্রাম বেসড কিন্তু কোশ্চেন পরীক্ষার সময় দিয়ে থাকে। এরকম লেখচিত্র বেসডও কোশ্চেন দিয়ে থাকে। এখানে দাগ দিন নাও, 48 হবে ডি। 49 লক্ষ্য করো, 49 হবে অপশান সি। 50 দেখো হবে অপশান বি। নেক্সট লক্ষ্য করো, 51 দাগেরটা হবে এ, 52 হবে এ এবং 53 দাগেরটা হবে এ। ডায়াগ্রাম বেসড কোশ্চেন পরীক্ষার সময় সবথেকে ইজি ওয়েতে কিন্তু আসে এবং এটাতে কিন্তু নাম্বার সবথেকে সুন্দর তোলা যায়। তো চেষ্টা করবে ভালো করে কিন্তু এগুলো দেখে রাখার। নেক্সট লক্ষ্য করো, 54 দাগের স্টার মার্কস দিয়ে নেবে। এটা কী বলে, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন্স, মানে নিচে লিখিত উক্তিগুলি বিচার করো। দেখতে হবে এই প্রথম বাক্য দ্বিতীয় বাক্য দুটো সঠিক কিনা। যদি দেখা যায় প্রথম এটা সঠিক দ্বিতীয়টা ভুল স্টেটমেন্ট, তাহলে প্রথম এটা সঠিক কিন্তু দ্বিতীয়টা ভুল লিখে দেবে। যদি দেখো যে এটা হচ্ছে আমার ভুল স্টেটমেন্ট আর দ্বিতীয়টা হচ্ছে আমার সঠিক স্টেটমেন্ট, তাহলে এটা হবে 1 ভুল কিন্তু 2 ঠিক। যদি দেখো 1 আর 2 দুটোই ভুল, দুটোই মিথ্যে বাক্য, তাহলে সেটা হবে অপশান বি। এবং যদি দেখো যে দুটোই হচ্ছে বাক্যটা সঠিক তথ্য প্রদান করছে, তখন সেক্ষেত্রে হবে 1 ও 2 উভয়ই সঠিক। বলতে পারলাম, অপশান দেখে কিন্তু ফিল করবে। তো এখানে যেমন দেখো 54 দাগেটা স্টার মার্কস দেওয়া আছে, এটা কিন্তু অ্যান্সার হবে বি। 55 দাগেটাও বি, 56 দাগেটা লক্ষ্য করো বি, 57 দাগেটা ইম্পর্টেন্ট আছে, দাগ দিয়ে নেবে, অপশান বি হবে। 58 দাগেটা হচ্ছে এ, 59 দাগেটা হচ্ছে এ, 60 দাগেটাও কিন্তু স্টার মার্কস দিয়ে নেবে, অপশান হবে এ। নেক্সট লক্ষ্য করো, 61 দাগেরটা হবে বি, 62 দাগেরটা হবে ডি, আচ্ছা 63 দাগেরটা হচ্ছে বি। নেক্সট লক্ষ্য করো, 64 দাগেরটা হবে বি। এরপর দেখো কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স, মানে দেখো লক্ষ্য করো সিকোয়েন্স অনুযায়ী তোমায় সাজাতে হবে, মানে সাজানো আছে কোনটা সঠিক সেটা তোমায় দেখে দেখে টিক চিহ্ন করতে হবে। যেমন লক্ষ্য করো, এখানে একটা সলিউশন দেওয়া আছে, এটাকে আমরা সঠিক দাগ দিচ্ছি। কেন, এনজাইম, ই ফর এনজাইম বোঝায় এবং এস ফর সাবস্ট্রেট বোঝায়, আমরা সবাই জানি। তো এনজাইম প্লাস সাবস্ট্রেট যদি করা হয় সেখান থেকে ইএস কমপ্লেক্স তৈরি হয় এবং কমপ্লেক্স তৈরি হলে তবে কিন্তু আবার এনজাইম আলাদা হয়ে যায় এবং প্রোডাক্ট কিন্তু আলাদা করে তৈরি হয়। তো ই প্লাস পি তৈরি হলো। তো তার জন্য এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু বোঝাচ্ছে, তার জন্য অ্যান্সার কিন্তু বি হবে। নেক্সট দেখো 66 দাগেরটা কিন্তু অপশান হবে বি। ঠিক আছে, বি বলতে কি এখানে প্রসেস, মানে কোনটার পর কোন প্রসেস হচ্ছে সেই অনুযায়ী 4টে বাক্যকে সাজাতে হবে সেটা। নেক্সট দেখো কেস বেসড কোশ্চেন, মানে তোমাকে একটা গল্পের মতো একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দেবে এবং সেখান থেকে বুঝে তোমাকে দেখতে হবে অ্যান্সারটা কী হবে। যেমন 67 দাগের দেখো অ্যান্সার হবে বি, এন্ডোজাইম। অর্থাৎ ঠিক কী টাইপের কোশ্চেন আছে আমি তোমাদেরকে একটু বাদেই বোঝাচ্ছি। নেক্সট দেখো 68 দাগের হবে বি। দেখো এটা পড়ে বোঝাচ্ছে, তাহলে বুঝতে পারবে। দাগ দিয়ে নেবে, স্টার মার্কস দিয়ে নেবে। বিদ্যালয়ের গেটের তালা খোলার সময় গেটম্যান মলয়কে একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত বলল, উৎসেচকের ক্ষেত্রে এমন একটি মতবাদ আছে যেখানে দেখা যায় তালা চাবির ন্যায় নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট উৎসেচক থাকে। মলয় তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন। মানে এখানে কিন্তু তালা চাবি মতবাদের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু বিজ্ঞানী এমিল ফিশার কিন্তু আবিষ্কার করেন। তাই অ্যান্সার কিন্তু কী হবে, ফিশার। এই ধরনের কিন্তু কনসেপচুয়াল অ্যান্সার করতে হবে। দেখো 69 দাগেটা হবে অপশান বি, 70 দাগে স্টার মার্কস দিয়ে নেবে, অ্যান্সার হবে এ এবং 71 দাগেটা হবে বি। তো লক্ষ্য করো, এইভাবে কিন্তু আমাদের সামগ্রিক অনুশীলনী কিন্তু কমপ্লিট করিয়ে লেসন নাম্বার 1 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট ভিডিওতে আমি লেসন নাম্বার 2 এর কিন্তু টেকসই সমস্ত কটা ভিডিও নিয়ে চলে আসবো। তো চটপট ভিডিও ভালো লেগে থাকলে আমাকে লাইক করো এবং আমাকে সাবস্ক্রাইব করো না, যাতে চটপট নেক্সট ভিডিও পরপর তোমরা পেতে থাকো নিউট্রিশন বিষয়েতে। তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থাকো। কারো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের সাহায্য করার অতি অবশ্যই চেষ্টা করবো আমি। সবার জন্য খুব খুব ভালোবাসা, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, সবার জন্য বেস্ট অফ লাক।